হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটাম। এডুকেটামে তোমাদের সকলকে স্বাগত। তো আমাদের এডুকেটামের পক্ষ থেকে তোমাদের যে 15টা প্র্যাকটিস সেট করানো হয়েছিল, সেই প্র্যাকটিস সেটের আজকে ফার্স্ট প্র্যাকটিস সেট যেটা আছে, সেটার যে ম্যাথের যে অ্যারিথমেটিক যে পোর্শনটা আছে, সেই পোর্শনটা আজকে আমি সলিউশন করব। তো তোমরা মোটামুটি সকলেই নতুন সিলেবাস সম্পর্কে অবগত, এবং আমাদের এই প্র্যাকটিস সেটটার একটু বলে রাখি যে এই প্র্যাকটিস সেটটার সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী করা হয়েছে এবং এর প্রত্যেকটা সেটে ওএমআর দেওয়া আছে। তো যারা এটা সংগ্রহ করেছো তারা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা লাভ পাবে। তো আজকে এই যে অ্যারিথমেটিক, তোমাদের অ্যারিথমেটিকের এই যে সিলেবাস আছে 10খানা, এই 10টার পোর্শন থেকেই প্র্যাকটিস সেটগুলো করা হয়েছে। এবং আজকে প্র্যাকটিস সেটের প্রথম প্র্যাকটিস সেট যেটা আছে, সেই প্র্যাকটিস সেটের প্রথমটার আমি অ্যারিথমেটিক পোর্শনটা যে সলিউশন করব। চলো, রিজনিং এটা অ্যারিথমেটিক। চলো দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে একটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30। যদি একটি সংখ্যা 210 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তোমরা এলসিএম এইচসিএফ এর সিলেবাসটা দেখেছো। এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু থেকে কোশ্চেন তোমাদের আসবে। সুতরাং একটা কোশ্চেন এখানে দেওয়াও আছে, তোমরা আশা করি যারা করেছো তারা উত্তরটা মিলিয়ে নেবে। তো এটা কিভাবে করব? তো আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। মানে আমি যদি এরকমভাবে লিখি, যদি সংখ্যা দুটো আমি ধরি, একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই, তাহলে এই দুটো সংখ্যার গুণ করলে যেটা হবে সেই সংখ্যাটার লসাগু আমি ল বলে লিখছি, আর গসাগু যেটা হবে সংখ্যা দুটোর, তাদের গুণ করলে এই মানটা আর এই মানটা সমান হয়। তাহলে এই কনসেপ্ট থেকেই আমি এটাকে দেখবো। তাহলে দেখো আমাকে কি বলেছে, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটোর লসাগু কি দেওয়া আছে? 2310, আর গসাগু কত দেওয়া আছে? 30, তাই তো? এটা দেওয়া আছে। এবং আমাকে বলেছে একটা সংখ্যা 210, তাই তো? তাহলে একটা সংখ্যা এখান থেকে যে কোনো একটা সংখ্যা ধরে নিই, তাহলে আমি ওয়াইটাকেই ধরে রাখছি, এক্সটা বার করতে সুবিধা হবে, ছোটোবেলা থেকে শিখে এসেছি। তো তাহলে এইটা আমি রেডি করে ফেললাম আমার কনসেপ্টটা। তাহলে এবার এখান থেকে আমি কি করব, এটাকে ভাগ করব, কাটাকাটি করব। তো শুধু এখানেই কাটাকাটি করো। দেখো এই শূন্য যদি আর এই শূন্য কেটে দিই আমি, তাহলে দেখো এটা 21 আছে, এটা 231 আছে। এটা দেখেই তুমি বুঝতে পারছো যে এটা 11-র গুণফল। কি করে বুঝবো? দেখো 11-র গুণফল হয় সেই সংখ্যাগুলোই যে সংখ্যাটার হচ্ছে যোগফলটা শেষ, প্রথমটা আর শেষটার যোগফলটা মাঝে বসে থাকে, তাই তো? দেখো এখানে 2 আর 1-এর 3 মাঝে যোগফল আছে, তার মানে এটা মানে 100% 11 দিয়ে গুণ যাবে, মানে কাটাকাটি যাবে। তাহলে এটা 21-এর গুণফল করলে এটা 11 হবে, আর এখানে আছে 30, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কত হলো? এই 11 আর 30 গুণ করলে 330। তাহলে সেকেন্ড মানে সংখ্যাটি কি হলো? অপশান এ, 330। তাহলে উত্তর কি হবে? অপশান এ। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। চলো দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে। নেক্সট অঙ্কটাও তোমার লসাগু গসাগু থেকেই দেওয়া আছে। দেখো কি বলছে, তিনটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12, যদি তাদের অনুপাত 1:2:3 হয় তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করো, তাই তো? তাহলে আমরা একটা এখানে কনসেপ্ট আগে শিখে নিই, তারপর আমরা অঙ্কটা করব। তো কিভাবে কনসেপ্টটা শিখবো? দেখো আমাকে অনুপাতটা দেওয়া আছে। দেখো অনুপাত কখনো রিয়েল নাম্বার হয় না, ওটা তোমার হচ্ছে ফেক ডেটা। তাহলে কিভাবে আমি করব? তাহলে আমাকে অনুপাতটা দেওয়া আছে সংখ্যা তিনটে 1:2:3। তাহলে আমি সংখ্যা দুটোকে যদি কনসেপ্টে ভাবি, তাহলে একটা 1x বা x, আরেকটা হচ্ছে তোমার 2x, আরেকটা হচ্ছে তোমার 3x, তাই তো? তাহলে এই তিনটে সংখ্যার আমাকে কি করতে হবে? গসাগু করতে বলেছে। তাহলে গসাগু করলাম। যদি গসাগু যদি এই তিনটে সংখ্যার করি, তাহলে x দিয়ে যাবে, x এককে x, তাহলে 2x এর x, 2 × x করলে 2x, আর 3 × x করলে 3x, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের এ হলো। তাহলে এখানে গসাগু কত হবে? গসাগু হবে শুধু আমার x, তাই তো? আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যেটা একবারই সবকটাকে ভাগ যায় সেটা হচ্ছে তোমার গসাগু। তাহলে গসাগু হচ্ছে তোমার x। তাহলে এই ডেটাটাই তোমাকে দেওয়া আছে, দেখো 12, তাই না? এই ডেটাটাই তোমাকে দেওয়া আছে 12। তাহলে এটা যদি 12 হয়, তাহলে এক একটা সংখ্যা, তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে x এর মানটা বসিয়ে দিই। তাহলে একটা সংখ্যা কি হবে? 12, আরেকটা সংখ্যা কি হবে? 12×2 = 24, আরেকটা সংখ্যা কি হবে? 3×12 = 36। দেখো অপশানে এবার মেলাও। অপশানে দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 12, 24 আর 36। ওকে, নেক্সট অঙ্কে যাই। দেখো পরেরটা 43 নম্বর কোশ্চেনটা প্র্যাকটিস সেটে। তো 43 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে A:B, তোমাকে বলছে A:B, তোমাকে বলে দেওয়া আছে 3:4, তাই তো? আরেকটা কি জিনিস যেটা দেওয়া আছে, B:C, তোমার দেওয়া আছে 8:9, এটা আমার দেওয়া আছে। এবার এখান থেকে কি বার করতে বলেছে? A:C।
দেখো ছিল তোমার A:B B:C, তাহলে এখান থেকে বার করতে বলেছে A:C, তারপরে কোনটা বাদ যাচ্ছে, বিটা বাদ যাচ্ছে, তাহলে তোমাকেও এখান থেকে বিটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেবে, দেখো এইটাকে, এই রেশিওটাকে আমরা এইভাবে লিখতে পারি, রেশিও অ্যাকচুয়ালি ভাগ, ঠিক আছে, তাহলে A:B লিখতে পারি A/B আকারে, তাহলে এর যে ভ্যালুটা আছে সেটাকেও আমরা লিখতে পারি 3/4 আকারে, তাই তো, ঠিক আছে। আচ্ছা B:C কিভাবে লিখতে পারি B/C আকারে, তাহলে এর ভ্যালুটাকেও আমরা লিখতে পারি 8/9 আকারে। এবার দেখো একটা জিনিস, আমি কি বললাম, বাদ দিতে হবে, তাহলে বাদ দিতে গেলে এদের মধ্যে দেখো একই জন দুই জায়গায় বসে আছে, তাহলে এদের মধ্যে যদি একজন ওপরে একজন নিচে, তাই তো, তাহলে আমি যদি এদের মধ্যে কুটকচারি বা ঝগড়া লাগিয়ে দিই, মানে গুণ আকারে লাগিয়ে দিই, তাহলেই দেখো এই বি আর এই বি কেটে যাবে, তাই তো। তাহলে এদের ডেটার মধ্যেও আমি তাহলে যদি আমি গুণ করে দিই, তাহলে দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, একটা 4 4 × 2 = 8, আর এটা 3-এর সঙ্গে এটা কাটাকাটি করলে 3, তাই তো। তাহলে পড়ে থাকছে কি, ওপরে 2 আর নিচে 3, তার মানে এটাকে যদি আমি ঠিক রেশিওতে ফেরত দিয়ে দিই তাহলে কত হবে 2:3। তাহলে অপশান উত্তর কি হলো, দেখো এখানে পড়ে থাকছে তোমার হচ্ছে A/B A/C, তাহলে A/C তো তোমাকে জানতে চেয়েছে, তাহলে A/C = কত হলো 2:3, তাহলে অপশান কোনটা উত্তর হবে, অপশান ডি, অপশান তোমার ডি উত্তর হবে। ওকে, চলো নেক্সট যাই। দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির যোগফল যদি 420 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। চলো এই অঙ্কটা করি। কিভাবে করবো স্যার, স্যার দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে কত দেওয়া আছে 3:4 দেওয়া আছে, আর সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে, আমি সংখ্যা দুটোই ধরে নিলাম, একটা সংখ্যা 3 একটা সংখ্যা 4, তাহলে এদের যোগ করলে কত হবে গো, বলো 7 হবে। তাহলে এই যদি আমি ধরেই নিই এটা মানে 3 আর এটা 4, তাহলে এর যোগফল 7, তাহলে 7-এর ভ্যালুটাই যে যোগফলের ভ্যালুটাই তো দেওয়া আছে 420, তাহলে 7-এর ভ্যালু যদি 420 হয় তাহলে আমাকে জানতে চাইছে বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যা বার করার আগে এটা 3 এটা 4, তাহলে একের ভ্যালু সবসময় বার করতে হয়, তাহলে একের ভ্যালু কত হবে 420/7, তাই তো, তাহলে কাটাকাটি করলে কত হবে 6 7 × 42 60, তাই না। তাহলে একের ভ্যালু যদি আমি 60 পেয়ে গেছি, তাহলে 3-এর ভ্যালু কত হবে 3 3 6 18 180, আর 4-এর ভ্যালু কত হবে 4 6 24 240। তোমাকে বলেছে কোনটা বড়, তাহলে 180 বড় না 240 বড়, তাহলে অবভিয়াসলি 240 বড়, তাহলে উত্তর কোনটা হবে, অপশান সি, উত্তর হবে অপশান সি 240। ওকে, নেক্সট অঙ্কে যাই। আচ্ছা দেখো 45 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে 729 লিটার দুধ এবং জলের অনুপাত 7:2, ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশালে এটা দুধ হবে, হ্যাঁ, দুধ ও জলের অনুপাত হবে 7:3, ঠিক আছে। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে যে প্রথম যে রেশিওটা আমাকে দেওয়া আছে সেটা কিসের রেশিও দেওয়া আছে, দুধ এবং জলের রেশিও দেওয়া আছে, তাহলে আমি এখানে দুধ লিখলাম আর জল লিখলাম, জলের রেশিওটা কি দেওয়া আছে 7:2 দেওয়া আছে, তাই তো। আর বলছে আমাকে কি মেশাতে হবে, জল মেশাতে হবে, তাই না, আমাকে এখানে বলেছে না জল মেশাতে হবে, তাহলে জল যদি মেশাই তাহলে আমার জল যদি মেশাই আমি, তাহলে অনুপাতটা কি এসে দাঁড়াচ্ছে 7:3, এই অনুপাতে এসে দাঁড়াচ্ছে। তাহলে দেখো যেটা আমাকে আগে প্রথমে তোমরা বলো যে আমি এখানে জল মেশাচ্ছি, তাহলে যদি বাড়বে কোন কোয়ান্টিটিটা বাড়বে, দুধটা বাড়বে না জলটা বাড়বে, জলটা বাড়বে, তাহলে দুধ যেমন ছিল তেমন থাকবে, সেম কোয়ান্টিটি থাকবে, তাহলে দুধ দেখো এখানে কত ছিল 7 আর এখানে কত আছে 7, তাহলে ঠিকঠাকই আছে, যদি না থাকতো তখন আমাকে সেম বানাতে হতো, সেটা পরের ব্যাপার, পরের অঙ্কে যদি থাকে এরকম আমরা করব, এখন এটা দেখে নাও। তাহলে দেখো জল 2 ছিল 3 হয়েছে, আবার বাড়ছে দেখতে পেয়েছি। এবার দেখো এই দুটো ফেক ডেটা, আমি আগেই বলে গেলাম অনুপাত মানেই হচ্ছে তোমার রিয়েল ডেটা থাকবে না, ফেক ডেটা থাকবে, আর অনুপাতের অঙ্কের মধ্যে একটা রিয়েল ডেটা থাকতেই হবে। তাহলে একটা রিয়েল ডেটা দেখো এখানের মধ্যে এটা অনুপাত এটা অনুপাত, আর এইটা দেখো রিয়েল ডেটা 729, তাহলে এইটা কি 729টা কি বলছে টোটাল কোয়ান্টিটি, এই 7:2 অনুপাতে যে দুধ এবং জল ছিল তার টোটাল কোয়ান্টিটি, তাহলে আমার দেখতে পারি 7 আর 2 যদি আমি ধরেই নিই 7 লিটার দুধ আর 2 লিটার জল, তাহলে টোটালটা কত ছিল 7 আর 2 9, এই 9-এর ভ্যালুটাই তো তোমার 729 বলে দেওয়া আছে, তাই না। তাহলে 9-এর ভ্যালু যদি 729 হয় তাহলে আমাকে বলেছে কত বেড়লো, দেখো 2 ছিল আগে জল, এখন হয়েছে 3, তাহলে কত বেড়েছে 1 বেড়েছে, এই 1-এর ডেটা বার করলেই হয়ে যাবে, তাই তো। তাহলে 9-এর ডেটা যদি তোমার 729 হয় তাহলে 1-এরটা কত হবে 81, মানে ভাগ করলাম 729কে 9 দিয়ে, তাহলে 81, তাহলে উত্তর কোনটা হবে অপশান সি, অপশান সি হবে এর রাইট অ্যান্সার, 81 লিটার জল মেশাতে হবে। ওকে, নেক্সট অঙ্কে যাই। দেখো বলছে 46 নম্বর কোশ্চেনটা বলছে
এ এবং বি একটি ব্যবসায় শুরুতে 9:10 অনুপাতে বিনিয়োগ করেছিল। তাহলে ব্যবসা শুরু করেছিল যখন, তখন কি অনুপাতে ব্যবসা শুরু করেছিল? 9:10 অনুপাতে। এবং বছরে তাদের অনুপাত হলো, বছরের অনুপাত হলো মানে বছরে তাদের লাভের অনুপাত বলছে, তাহলে বছরে তাদের লাভের অনুপাত হলো 3:5। যদি এর বিনিয়োগ করে 8 মাসের জন্য, তবে বি এর কত মাসের জন্য বিনিয়োগ করেছিল? তাহলে খুব সোজা অঙ্ক এটা, দেখো এটা একদমই কনসেপ্টের অঙ্ক। তাহলে আমরা প্রথম জিনিস এইরকম, এটা হচ্ছে তোমার পার্টনারশিপের অঙ্ক, মানে অংশীদারি কারবার যেটা বলে সেই অঙ্ক। তাহলে একটা জিনিস আগে জেনে রাখো, অংশীদারি কারবারের ক্ষেত্রে ইনভেস্ট রেশিও যেটা হয়, মানে ইনভেস্ট যে টাকাটা করে তার সঙ্গে যদি আমি টাইম রেশিও গুণ করি, মানে টাইমটা যদি গুণ করি, তাহলে আমরা সবসময় প্রফিট রেশিও পাবো। এটা একদম মেন কনসেপ্ট। এই কনসেপ্ট ছাড়া তোমার পার্টনারশিপের একটা অঙ্ক তুমি করতে পারবে না। তাহলে ইনভেস্ট রেশিও আমার দেওয়া আছে কত? 9:10। হ্যাঁ গো, আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি 9/10। হ্যাঁ স্যার লিখতে পারি, তাই তো। এবার দেখো বলেছে তোমাকে এর সঙ্গে টাইম রেশিও গুণ হবে। তাহলে টাইম রেশিও যদি গুণটা হয়, তাহলে আমাকে দেখো টাইম তো একজনের বলে দেওয়া আছে, শুধু এর বলে দেওয়া আছে। তাহলে এ কত মাসের, এ কোনটা? এটা এ, এটা বি, তো তাই তো। তাহলে এর কত মাসের জন্য খেটেছে? 8 মাসের জন্য। দেখো আমি টাইমটা গুণ করলাম, আমি এরটা জানি না, বি এরটা জানি না, বি এরটা বার করতে বলেছে, তাহলে এক্স ধরে লিখে রাখলাম। এই যে আমি বললাম যে ইনভেস্ট রেশিওর সঙ্গে টাইম রেশিও গুণ করলে প্রফিট পাওয়া যায়, তাহলে ইনভেস্টের সঙ্গে টাইম গুণ করেছি, তাহলে প্রফিট পাবো। প্রফিট রেশিওটা আমাকে দেখো বলে দিয়েছে 3:5। তাহলে 3:5কে আমরা এইভাবে লিখতে পারি 3/5। তাহলে এটা সমান হবে তো, কারণ আমি আগেই বলে গেলাম ইনভেস্ট রেশিওর সঙ্গে টাইম রেশিও গুণ করলে প্রফিট রেশিও পাবো। তাহলে এখান থেকে এবার কাটাকাটিটা করে নিই। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে 3 হবে, 5 দিয়ে এটাকে কাটলে 2 হবে, 2 দিয়ে এটাকে কাটলে 4 হবে। তাহলে 3×4 = 12। এক্স এর ভ্যালু কত হলো? 12। তার মানে কত মাসের জন্য বি রেখেছিল টাকা? 12 মাসের জন্য। অপশান দেখে নাও, অপশানটা কি হবে? অপশানটা দেখে নাও, অপশান হবে তোমার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 12 মাসের জন্য অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো নেক্সট অঙ্ক যাই। দেখো 47 নম্বর অঙ্ক। দেখো 47 নম্বর অঙ্ক কি বলছে? বলছে একটি বলছে কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে, মানে কয়লার দাম 25% বেড়ে গেছে। যা ছিল ধরো 100 টাকা ছিল, এখন বেড়ে 125 হয়ে গেছে। তাহলে যদি কোনো পরিবার কয়লার খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে কয়লার ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে পারে? দেখো এর একটা প্রসেস আছে, তুমি 100 ধরে করতে পারো, একটু বড় হবে। আমি একদম শর্টকাটটা বলছি, শর্টকাটটা দেখে রাখো তাহলেই হয়ে যাবে। এরকম টাইপের অঙ্ক যখনই তোমাকে বলবে বৃদ্ধি পেয়েছে বা কমেছে, এরকম টাইপের কোশ্চেন এলে, বা কি অপরিবর্তিত রাখতে চাইছে বা খরচ কমাতে চাইছে, এইটা যদি এরকম টাইপের কোশ্চেন আসে, একটাই নর্মাল ফরম্যাট, সেটা হচ্ছে কি এক্স বাই, যদি বৃদ্ধি হয় তাহলে এখানে খালি খেয়াল রাখবে যে যদি এখানে বৃদ্ধি বলছে কিনা। যদি এখানে বৃদ্ধি বলে থাকে, তাহলে তুমি একটা জিনিসই কাজ করবে, সেটা হলো যদি বৃদ্ধি বলে থাকে তাহলে তুমি কি করবে? 100 + x। আর যদি এখানে হ্রাস বলতো তাহলে আমি 100 - x করতাম। এটা পার্সেন্টেজে বার করতে গেলে কি করবো? এর সঙ্গে 100 গুণ। আমরা জানি পার্সেন্টেজ, কোনো সংখ্যাকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার দেখো এক্স এর ভ্যালু কোনটা? ওই 25টাই, যেটা ওখানে দেওয়া থাকবে। তাহলে 25/100 + 25 বা ইন্টু 100, একদম ডাইরেক্ট উত্তর বেরোবে। তাহলে কত হবে? 25/125 ইন্টু 100, তাই তো। তাহলে 25 দিয়ে এটাকে যদি কাটি 5 হবে, 5 দিয়ে এটাকে কাটলে 20 হবে। তাহলে উত্তর কত হবে? 20%। তাহলে তার খরচ যদি অপরিবর্তিত রাখতে চাই, তাহলে কয়লার ব্যবহার কত পার্সেন্ট তাকে কমাতে হবে? 20%। অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক যাই। দেখো 48 নম্বরটা। দেখো কি বলছে? বলছে এক দোকানদার একটি খেলনা 330 টাকায় বিক্রি করে 10% লাভ করলো। খেলনাটির ক্রয় মূল্য কত? খুব সোজা অঙ্ক। ঠিক আছে, চলো কিভাবে করব। বলছে একটা দোকানদার যে খেলনাটা বিক্রি করেছে, মানে তার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এইটা তোমার কত দেওয়া আছে? 330 টাকা, তাই তো। এবার আমাকে বলেছে 10% সে লাভ করেছে। তো যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে, এটা তোমার কাছে হচ্ছে ফুল টস। পার্সেন্টেজ দেওয়া থাকা মানে হচ্ছে এটা ফুল টস। তাহলে ফুল টসটাকে কাজে লাগাই। আমাকে বলো তোমরা এই 10% যে প্রফিট করলো, লাভ করলো বা প্রফিট করলো, তাহলে এই প্রফিটটা থেকে আমি এখান থেকেই আমি ক্রয় মূল্য মানে সিপি কস্ট প্রাইস, আর এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, আমি ইংরেজিতে বললাম। তাহলে এই দুটো এমনি বার করা যায় কিভাবে? তাহলে 100 টাকায় জিনিসটা কিনে সে যদি 110 টাকায় বিক্রি করে, তবেই তার 10% লাভ হচ্ছে। দেখো 100 টাকায় 10 টাকা লাভ, তবেই তো 110 টাকায় সে বিক্রি করলে তবে 10% লাভ হচ্ছে। তাহলে এবার তুমি দেখো এইরকম টাইপের অঙ্ক থাকলে তোমাকে এই দুটোর মধ্যে কোনটা দেওয়া আছে। দেখো দেওয়া আছে তোমাকে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যকে কি বলা হয়?
এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, তাই তো। তাহলে এইখানে তোমার এর ভ্যালুটা দেওয়া আছে কত, 330। তার মানে দেখো এইটা এর সঙ্গে ঐকিক নিয়ম করতে পারো বা এইভাবে করতে পারো যে 110 মানে তোমার 110টা হয়েছে 330, তাহলে কত গুণ হয়েছে গো, 3 গুণ হয়েছে স্যার। তাহলে এইটা যদি 3 গুণ হয় তাহলে এটাও 3 গুণ হবে মানে 300। তাহলে তার সিপি কত ছিল বা ক্রয় মূল্য কত ছিল, 300। তাহলে উত্তর কোনটা হবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 300 টাকা। ওকে, নেক্সট অঙ্কে যাই। দেখো 49টা বলছে কি একটি দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে লাভে 5% বিক্রি করলে 5 টাকা বেশি পায়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এই টাইপের কোশ্চেন দেখো কিভাবে করবে। তাহলে তুমি একটা স্ট্যান্ডার্ড লাইন টেনে নাও, যেটা হচ্ছে তোমার এইটা সবসময় সিপি, যেটা তোমার হচ্ছে সবসময় 100-র উপর ধরে চলো, যে সিপি আমার 100 টাকা। তাহলে 5% ক্ষতি করেছে, প্রথমে তার ক্ষতি হয়েছে, 5% লস হয়েছে। তাহলে 5% যখন লস হয়েছে তার মানে কত টাকা, 100 টাকা থেকে যদি 5% লস হয় মানে 5 টাকা চলে যায়, তাহলে কত টাকায় বিক্রি করেছে, 95 টাকায় বিক্রি করেছে, তাই তো। 95 টাকা, 100 টাকায় কিনে জিনিসটা 95 টাকায় বিক্রি করেছে, তবে 5% লস হয়েছে। এখন কি চাইছে সে, তার পরিবর্তে ক্ষতির পরিবর্তে 5% লাভ করতে চাইছে। যদি লাভ করতে চায় তাহলে সে 5% প্রফিট করতে চাইছে। তাহলে 5% প্রফিট করতে গেলে 100 টাকায় কিনে তাকে ক টাকায় বিক্রি করতে হবে, হ্যাঁ স্যার 105 টাকায় বিক্রি করতে হবে, তাই তো। এবার তোমাকে দেখো বলছে 5 টাকা বেশি পায়, তাহলে 5 টাকা বেশি পায় মানে আগে যে টাকায় বিক্রি করছিল এখন যে টাকায় বিক্রি করছে সেটাকে স্যার 5 টাকা বেশি পাচ্ছে। তাহলে মানে কি, এখান থেকে এইটা টোটাল ডিস্টেন্স যে গ্যাপটা, সেই গ্যাপটা হচ্ছে 5। তার মানে তুমি দেখো এই গ্যাপটা কত, 5, 95 থেকে 5 মানে 10-এর গ্যাপ, 10-এর ভ্যালুটাই তোমাকে 5 বলে দিয়েছে। তোমাকে জানতে চাইছে দৈর্ঘ্যের ক্রয় মূল্য কত, তার মানে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হবে হাফ, তাই তো। মানে 5/10 আমি লিখে দিয়েছি, চলো 5/10, তাই তো। তার মানে হচ্ছে তোমার 1/2। আর জানতে চাইছে 100-র ভ্যালু কত, আমি তো সিপি 100 ধরেছিলাম ক্রয় মূল্যটা, তাহলে 100-র ভ্যালু কত, তাহলে 100/2, তার মানে হচ্ছে তোমার 50। তাহলে অপশান উত্তর হবে অপশান ডি, রাইট অ্যান্সার 50। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 50-এর কোশ্চেনটা, 50 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে পি এবং কিউ একটি কাজ 18 দিনে করতে পারে, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। তো দেখো পি আর কিউ একটা কাজ 18 দিনে করতে পারে, ঠিক আছে। কিউ আর আর আরেকটা কাজ কত দিনে করতে পারে, 24 দিনে করতে পারে, ঠিক আছে। আর 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 পি একসঙ্গে ওই কাজটা 36 দিনে করতে পারে। দেখো এইগুলোর ডেসক্রিপটিভও আছে, বড় বড় করে করানো যায়, বোঝানো যায়। আমি এখানে শর্টকাটগুলোই অ্যাপ্লাই করছি, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা সেই জায়গায় তৈরি হয়ে আছো, কারণ এটা যদি এখন বোঝাতে যাই একটা ক্লাস লেগে যাবে বোটাল, সম্ভব নয়, ঠিক আছে। তো দেখে নাও এইভাবে করবে। তো যখন আমি দেখতে পাচ্ছি পি আর কিউ 18 দিনে করে, কিউ আর আর 24 দিনে করে, আর 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 পি 36 দিনে করে, আমি এদের টোটাল এলসিএমটা বার করব। এলসিএম মানে হচ্ছে টোটাল কাজটা আমি বার করব। টোটাল কাজ তাহলে কত হবে, 36, 36 থেকে গেলে 72, 72, তাই তো। তাহলে 72 দেখো সবাইকে দিয়ে যায়, তার মানে এটাই হচ্ছে আমার এলসিএম, তাহলে 72, তাই তো। তাহলে যদি 72 হয় তাহলে এটা কদিনে, 18টা যদি 72 দিয়ে করতে হয় তাহলে কত হবে, 6, তাই তো। 72কে 18 দিয়ে ভাগ করলে 6 হয়, কেন হচ্ছে আমি বলছি। আচ্ছা 24কে 72 দিয়ে গুণ, 72কে ভাগ করলে 24 দিয়ে, 3 24 3, আর 36 দিয়ে করলে 36 দুগুণে 72। স্যার এগুলো কি হলো, স্যার এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, মানে হচ্ছে মোট কাজ, এটা করতেই হবে সবাইকে, যেই আসুক, যেই আসুক এটাই হচ্ছে তার কাজ। ধরে নাও এরম ভাবে ওই কাজের সংখ্যা ছেড়ে দাও, ভাবো 72টা জামা তাকে তৈরি করতেই হবে, যেই আসুক, সে একা আসুক দোগলা আসুক। এবার এই 72টা জামা এরা দুজনে 18 দিনে করতে পারে, তাহলে একদিনে কটা করছে, এই 6টা করছে। এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি। কি স্যার, এটা এফিসিয়েন্সি বা ক্ষমতা, এইগুলো হচ্ছে তার ক্ষমতা। এবার আমাকে বলো যে, এবার আমাকে জানতে চাইছে পি কিউ আর যদি একসঙ্গে কাজ করে তাহলে এদের ক্ষমতাগুলো দেখো কত হচ্ছে, 6 আর 3 হচ্ছে তোমার 9, 10, 11, 11 হচ্ছে এদের ক্ষমতা, তাই তো। এবার আমাকে বলেছে একসঙ্গে, তাহলে দেখো এখানে যদি আমি একসঙ্গে করি তাহলে এখানে কি পাবো, দেখো দুটো পি প্লাস যদি যোগ করি আমি দুটো কিউ আর হচ্ছে তোমার দুটো আর, তাই না। তাহলে 2 দিয়ে সবকটাকে, 2 দিকে সবকটাকে আমি কমন নিই, তাহলে পি প্লাস কিউ প্লাস আর যদি হয় তাহলে এটা আমার কত আসছে, 11। তাহলে পি প্লাস কিউ প্লাস আর যদি হয় তাহলে এটা হচ্ছে আমার 11/2, তাই তো। এইটা হচ্ছে তোমার টোটাল এফিসিয়েন্সি, এদের টোটাল যে ক্ষমতা সেটা হচ্ছে এইটা। এবার তোমাকে বলেছে 72, টোটাল কাজ কমায় করতে হবে 72, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে তাদের 11/2, তাহলে 72 টোটাল কাজ, এটা 11/2 যদি আমি ভাগ করি তাহলে দিন সংখ্যা পেয়ে যাব, তাহলে 72/11 ইন্টু 2, তাই তো। তাহলে হচ্ছে
ও সরি সরি, একটা জায়গায় ভুল হয়েছে, দেখো 18 আর 6 হবে না, এটা 18, 4 8 এটা ভুল হয়ে গেছে, দেখেছো, এটা ভুল করে ফেলেছি, তাই তো আসছে না উত্তরটা। এটা চার হবে, হ্যাঁ 4 8 72। ঠিক আছে, তাহলে এটা 4 যদি হয় তাহলে একটু একটু করে নাও ক্যালকুলেশনটা, 4 আর 3 হচ্ছে তোমার 7 8 9, এটা 9 হবে। ঠিক আছে, যদি এটা 9 হয় তাহলে টোটাল এফিসিয়েন্সি 9, এটা 9/2, তাহলে হচ্ছে তোমার এটা হবে 9, তাই তো, 8 9 72, 8 2 16, সরি সরি একটুখানি ভুল হয়ে গেছে, এটা 8 হবে। ঠিক আছে, এই 9 হবে। ঠিক আছে, একটু দেখে নিও, হ্যাঁ না লাগবে আরেকবার করে দিতে পারি, অসুবিধা নেই, আরেকবার করে দিচ্ছি, চলো দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও, একটুখানি করে দিই, চলো একটুখানি দেখে নাও, এইটা ভুল হয়ে গেছিল। এইটা ভুলে গেছিলো, আর এখানে 6 লিখে ফেলেছিলাম, 18কে 72কে 18 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 4 হবে। তাহলে 4 আর 3 যোগ করলে 7 8 9, এটা 9, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এটা 9, তাহলে 2টা যদি এখানে যায় তাহলে 9/2 হবে, তাহলে P/Q আকার হচ্ছে 9/2, তাই তো, তাহলে টোটাল কাজ হচ্ছে তোমাদের 72 করতে হচ্ছে, তাহলে 72কে যদি 9/2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আবার 72/9 × 2, তাই তো, তাহলে 8 9 72, 8 2 16, 16 দিনে তাহলে কাজটা শেষ হবে, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি। ওকে, নেক্সট অঙ্কে যাই, চলো 51। দেখো 51 কোশ্চেনটা কি বলছে, বলছে এ প্লাস বি, না এ ও বি একটি নল ট্যাঙ্ক যথাক্রমে 20 এবং 30 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে এ একটা কাজ করতে পারে কতক্ষণে, কত ঘন্টায়, 20 ঘন্টায়, বি ওই কাজটা করতে পারে 30 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর সি বলছে 40 ঘন্টায় ভর্তি করতে ট্যাঙ্কটি খালি করে, ভর্তি ট্যাঙ্কটি খালি করে, তাহলে সি কাজটা করছে নেগেটিভ কাজ, এরা দুজন ভর্তি করছে, এ করছে খালি, ঠিক আছে, কতক্ষণে করছে, 40 ঘন্টায় খালি করছে, তাহলে টোটাল কাজটা কত করছে যদি একসঙ্গে কাজ করে, তাহলে টোটাল কাজটা হচ্ছে তোমার 4, তার মানে হচ্ছে তোমার 120 এলসিএম, তাহলে 120 যদি এলসিএম হয় এটাই হচ্ছে আমার টোটাল কাজ, এই কাজটাই তাদের করতে হবে। এবার এফিসিয়েন্সি বার করেছি আগের মতো করেই, তাহলে 2 দিয়ে এটাকে করলে 6, 6 2 12, 3 4 12, আর এটা তোমার হচ্ছে 4 3 12, তাই তো, এইটা কিন্তু নেগেটিভ কাজ, এ খালি করছে, এরা দুজন ভর্তি করছে, এরা পজিটিভ কাজ করছে, এ নেগেটিভ কাজ করছে, কারণ খালি বলে দিয়েছে সি করছে। এবার বলছে যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হতে সময় লাগবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি আমি একসঙ্গে খুলে দিই তাহলে এ আর বি একসঙ্গে পজিটিভ কাজ করছে আর সি কাজ করছে নেগেটিভ কাজ, কোনো অসুবিধা নেই, তাহলে এখানেও সেম জিনিস হবে, 6 আর 4 হচ্ছে তোমার 10, 10 থেকে 3 বাদ দিলে কত হয়, 7, তাহলে এই 7 ইউনিট কাজ তারা একসঙ্গে যদি করে 7 ইউনিট কাজ করবে, কি করে এলো, এদের দুজনের যোগফল -3, মানে -3 মানে হচ্ছে এ খালি করছে, ঠিক আছে, তাহলে টোটাল কাজ কত আমার 120, 120কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে একসঙ্গে যদি করে তাহলে সময়টা পেয়ে যাবো, তাহলে দেখো 7 দিয়ে অপশান নিচে 7 দেখো একমাত্র তোমার হচ্ছে 2 জায়গায় আছে, একটা হচ্ছে তোমার অপশান এতে রয়েছে আর অপশান সিতে রয়েছে, তাই তো, এবার দেখো এইটাকে যদি আমি ভাঙি তাহলে এটা এখান থেকে যদি এটাকে মেলাই তাহলে 7 10 70 আর 3 যোগ করলে কত হবে, 73, ওপরে কিন্তু 120 আছে, তাহলে অপশান নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে দেখো মিলে যাচ্ছে। চলো নেক্সট অঙ্ক যাই। আচ্ছা 52 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি ট্রেন 8 সেকেন্ডে একটি ল্যাম্প পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। দেখো এই কোশ্চেনটা একটুখানি তোমাকে বুঝতে হবে, এখানে দুটো কন্ডিশন হচ্ছে, দুখানা কেস ঘটছে, একবার কি হচ্ছে ট্রেনটা যখন একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করছে, আর একবার কি করছে একটা তোমার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাই তো, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে দুবার দুটো ঘটনা ঘটছে, তাহলে এইগুলো যখন এরকম তোমার দুবার দুটো ঘটনা ঘটবে তখন দুটো কেসেই তোমার একটা জিনিস তোমার স্থির থাকবে, সেম থাকবে। দেখো একটা জিনিস কতটা ভালো করে কোশ্চেনটা পড়ো, বলছে একটি ট্রেন 8 সেকেন্ডে একটি ল্যাম্প পোস্ট এবং 20 সেকেন্ডে একটি 264 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত, তার মানে সেম গতিবেগেই তোমার হচ্ছে দুজনকে ক্রস করেছে, তাহলে আমরা একটা জিনিস ছোটবেলা থেকে শিখে এসেছি, এস ইজিক্যাল টু ডি/টি, তার মানে কি স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম, এই ফরম্যাট ধরেই আমি করব। এবার দেখো একটা জিনিস তোমাকে আমি বলে দিই, যখন কোনো ট্রেন মানে বড় কোনো বস্তু, যখন একটা ছোট একটা কোনো বস্তু যেমন হচ্ছে কোনো একটা বিন্দু, কোনো একটা ল্যাম্প পোস্ট, কোনো একটা গাছ, কোনো একটা মানুষ, কোনো একটা তোমার হচ্ছে পোস্ট,
ঠিক আছে, বা ছোট কোনো জিনিস যার দৈর্ঘ্য বড় বড় ট্রেনটার কাছে বা বড় কিছুটার কাছে এক্সপ্রেসের কাছে নগণ্য, তাহলে সেই তখন আমরা সেই তার দৈর্ঘ্যটা বা ল্যাম্প পোস্ট বা ম্যান মানুষ এদের দৈর্ঘ্য বা বিন্দুর দৈর্ঘ্য আমরা শূন্য ধরবো। তাহলে একটা জিনিস মনে রাখো, যখন এরকম কাউকে টপকায় তখন তার টোটাল ডিস্টেন্স বাই টাইমটা হয়। তাহলে এখানে স্পিড যদি আমি বার করি, ল্যাম্প পোস্টকে যখন তৈরি করছি আমি ধরে নিই যে ট্রেনটার দৈর্ঘ্যটা এক্স, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, এক্স প্লাস হচ্ছে 0। ওকে, কতক্ষণ টাইম লেগেছে 8। কী করে এলো স্যার, এই স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কতটা সে অতিক্রম করছে, ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে যখন কোনো ছোট জিনিসকে অতিক্রম করে। তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে অ্যাকচুয়ালি হচ্ছে তার দৈর্ঘ্যটাকে আমরা শূন্য হিসেবে ডিনোট করি, বা তুমি লিখতেও পারো শূন্যটা, না লিখতেও পারো, একই ব্যাপার। আর প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন স্যার কী হচ্ছে, সেই স্পিডটা কী হবে, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস তার হচ্ছে তোমার যাকে অতিক্রম করছে, যে দূরত্বটা তোমার, যে দৈর্ঘ্যটা তোমার দেওয়া আছে তাকে একসঙ্গে অতিক্রম করছে। তাহলে সেখানে কি হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর কত সময় নিচ্ছে, 20 সেকেন্ড সময় নিচ্ছে। এবার আমাকে বলো এই স্পিডটা আর এই স্পিডটা দুটো তো সমান, তাহলে আমি সমান তো করতেই পারি। তাহলে এখানে আর শূন্যটাই লিখলাম না, x/8 ইজ ইকাল টু তোমার হচ্ছে x প্লাস 264 বাই তোমার হচ্ছে 20। যদি এটাকে আমি কাটাকাটি করি, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 5 20, এটা এদিক কোনাকুনি গুণ করি 5x মাইনাস এদিকে 2x, আর এদিকে তোমার হচ্ছে এটা গুণ করলে 200, রেখে দাও, করতে হবে না গুণ, ঠিক আছে, এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 3x ইজিক্যাল টু 264 ইন্টু 2। দেখো 3-এর সঙ্গে এটা কাটাকাটি যাবে, যদি 3-এর সঙ্গে কাটাকাটি যায় তাহলে কত হবে, 3 8 24 আর 2 আমরা 3 8 24, তাহলে 88। 88 আর 2 গুণ করলে কত হবে, 8 দুগুণে 16 আর তোমার হচ্ছে 176, তাই তো, 8 দুগুণে 16 একে 7, 17। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 276। এই এক্স এর ভ্যালুটা কি, এই এক্স এর ভ্যালুটা আমরা ধরেছিলাম ট্রেনের দৈর্ঘ্য, তাই তো, ট্রেনের দৈর্ঘ্য ধরেছিলাম আমরা এক্স। তাহলে এক্স যদি ট্রেনের দৈর্ঘ্য হয় তাহলে আমাকে জানতে চাই যে ট্রেনের গতিবেগ। তাহলে আমরা প্রথমেই বলে গেলাম যে গতিবেগ বার করতে গেলে, স্পিড বার করতে গেলে ডিস্টেন্স বাই টাইম হয়। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স আমি পেয়ে গেছি, যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, এটাতে বসাতে একটু টাইম লাগবে, এটাতে বসিয়ে দাও, সব থেকে সুবিধা হবে। তাহলে আমি যদি বসাই, এটা অন্য কালিতে করছি, ঠিক আছে, তাহলে দেখো স্পিড বার করতে বলেছে, তাহলে এস ইজ ইকাল টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স এই যখন নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, যখন সে ল্যাম্প পোস্টকে অতিক্রম করছে, আর টাইম নিচ্ছে কত, 8। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস এখানে তোমাকে একটু জিনিস জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে দেখো এখানে তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 176/8 বেরিয়েছে। তো এটা কিসে বেরিয়েছে, দেখো এতক্ষণ আমি যা ক্যালকুলেশন করেছি এখানে দেখো সেকেন্ড আর মিটারে করেছি, তাই তো, তাহলে মানে এটা তোমার মিটার পার সেকেন্ডে বেরিয়েছে। এখান থেকে তোমাকে কনভার্ট করতে হবে কিসে, দেখো কিলোমিটার পার ঘন্টায় তোমাকে অপশান দেওয়া আছে, তাই না। তাহলে এখান থেকে আমাকে যদি কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে হয়, তাহলে আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, বা যারা জানো না তারা জেনে নাও, আমরা মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হয়, তাহলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হয়। কাকে গুণ করবো, এইটাকে। তাহলে 176/8কে যদি আমি 18/5 দিয়ে গুণ করি তাহলে আমি কিলোমিটার পার ঘন্টায় পেয়ে যাবো। তাহলে একটু কাটাকাটি করি, দেখো 8 দিয়ে এটাকে কাটাকাটি যাবে, হ্যাঁ স্যার, 8 দুগুণে 16 আর 8 দুগুণে 16 22, তাই তো, আর কিছু কাটাকাটি যাবে, আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে 18 আর এদিকে তোমার হচ্ছে 22 যদি আমি গুণ করি তাহলে কত হবে, 18 দুগুণে 36, 36 আর 6 7 আর 9, 396 বাই তোমার হচ্ছে 5, তাই তো, এটা আসছে। আমি এইখানটা করে লিখছি 396, চলো এই হ্যাঁ আচ্ছা এখানেই লিখি 396/5। এটাকে যদি আমি 2 দিয়ে ওপর নিচে গুণ করি তাহলে সুবিধা হবে, 5 দিয়ে ভাগ করাটা একটু ডিফিকাল্ট, তাই তো। নিচে আমার 10 এসে গেল, এটা হচ্ছে 6 দুগুণে 12, 12 2 হাতে থাকলো 1, 9 দুগুণে 18 আর 1 19 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 1 7, তাহলে একটা দশমিক যদি আমি বসাতে চাই তাহলে কত হবে, 79.2, তাই তো। তাহলে উত্তর কোনটা হলো, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 79.2 কিলোমিটার পার ঘন্টা। ওকে, চলো, অঙ্কটা ভালো ছিল। দেখো 53 নম্বর কোশ্চেনটা, বলছে তিনটে গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, তাহলে ওই দূরত্ব যেতে তিনটি গাড়ির সময়ের অনুপাত কত হবে। একটা জিনিস জেনে রাখো, গতিবেগের অনুপাত আর সময়ের অনুপাত একে অপরের রেসিপ্রোকাল হয়, মানে হচ্ছে অনন্য হয়, উল্টে যায়। তাহলে উল্টে কি করে যাবে বাবা, তাহলে একটা জিনিস এইভাবে দেখো কিভাবে করছি, গতিবেগের আমাকে অনুপাতটা দেওয়া আছে, মানে স্পিডের রেশিওটা কিসে দেওয়া আছে, স্পিডের রেশিও দেওয়া আছে, স্পিড রেশিও দেওয়া আছে, মানে অনুপাত দেওয়া আছে স্পিডের, কত দেওয়া আছে,
3:4। এবার আমাকে টাইম রেশিও জানতে চেয়েছে, তাই তো। আগে স্যার এটা কনসেপ্টটা কি করে বুঝবো স্যার? কনসেপ্ট হচ্ছে একটাই, যে তুমি আমাকে বলো যদি আমার স্পিড যদি বেশি হয় তাহলে টাইম আমার কম লাগবে না বেশি লাগবে? স্যার কম লাগবে। স্পিড যদি আমার কম হয় তাহলে টাইম আমার বেশি লাগবে, সেই জন্যই এই কনসেপ্টটা এসছে। তাহলে উল্টে কি করে যাবে? উল্টে যাবে বাবা, এইভাবে উল্টে যাবে, একে অপরের উল্টে যাবে, ঠিক আছে, একে অপরের অনন্যক হবে। এবার দেখো কনসেপ্ট তোমাকে পরীক্ষায় এইটা জানতে চাইনি, তোমাকে পরীক্ষায় জানতে চাই তুমি এইটাকে কিভাবে সলভ করো। একটা কথা মাথায় রাখবে, রেশিও কখনো ভগ্নাংশে হয় না, রেশিও কখনো ভগ্নাংশে হয় না। তাহলে রেশিও তোমাকে ভগ্নাংশে না এনে তোমাকে এরকম লিনিয়ারে আনতে হবে। তাহলে এর জন্য কি করব? এর জন্য একটা শর্টকাটও আছে, আমি একদম প্রসেসটাই বলে দিচ্ছি, যে এই নিচে যে সংখ্যাগুলো থাকবে 2, 3 আর 4, এদের এলসিএম বানাও। এলসিএম বানালে কত হবে দেখো, 4 12, তাই তো, 3 4 12, দেখো 12 দিয়ে সব কটাকে যাচ্ছে, এটা আমার এলসিএম এলো, মানে হচ্ছে লসাগু এলো। তাহলে লসাগু যদি 12 হয়, এই 12 দিয়ে সব কটাকে গুণ করো, তাহলে দেখো এটা যদি 12 দিয়ে গুণ করি তাহলে এটা হবে, এটাকে 12 দিয়ে গুণ করলে এটা হবে, আর এটাকে 12 দিয়ে গুণ করলে এটা হবে, তাই তো। তাহলে এবার যদি কাটাকাটি করে দেখো 6 দুগুণে 12, 3 4 12, আর 3 4 12, তাহলে এখন লিনিয়ারে চলে এলো। তাহলে 6:4:3, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এটাকে আরেকটা মেথডে করা যেত, চাপা মেথডে, তুমি বাকি দুটোকে গুণ করে একটাকে চাপা দিয়ে করা যেত, ওটা আমি এখন বলছি না, ওটা পরে বলবো, ঠিক আছে। চলো, এর উত্তর তাহলে অপশান ডি। হ্যাঁ, নেক্সট অঙ্কে দেখো, বলছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যদি 6 বছরে দ্বিগুণ হয় তবে টাকাটি 4 গুণ হতে কত সময় লাগবে? দেখো একটা টাকা আমি যদি 1 টাকাই ধরি, এই 1 টাকাটা কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে, মানে 2 গুণ, এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে, তাই তো। টাইম লেগেছে কত? 6 বছর টাইম লেগেছে। তোমাকে জানতে চাইছে এই টাকাটা 4 গুণ হতে, তাহলে এর থেকে আবার দ্বিগুণ হবে, তাই তো। তার মানে কত দ্বিগুণ, মানে এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 4, তাহলে 4 গুণ হয়ে গেছে, তাহলে আরও 6 বছর টাইম লাগবে। তাহলে টোটাল কত বছর? 6 + 6, মানে হচ্ছে তোমার টোটাল 12 বছর টাইম লাগবে, তাই না? উত্তর হবে অপশান এ, রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 12 বছর। আর আগেরটা হচ্ছিল অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 55 নম্বরটা, 55 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে যে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 225 টাকার সরল সুদ যদি 4 টাকা হয় তবে সময় কত? তাহলে এই সরল সুদের ক্ষেত্রে কনসেপ্ট আমাদের কি জানি ছোটবেলা থেকে, এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি/100, এটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। দেখো এইখানে আমাকে কি বলেছে, এখানে বলেছে 4 টাকা সুদ দেওয়া আছে, তাই না, সুদ মানে এসআইটা 4 টাকা দেওয়া আছে, লিখে দিই। আচ্ছা আসল টাকাটা কত দেওয়া আছে? দেখো 250 টাকা সরল সুদ, মানে 225 টাকা সরল সুদ, তাহলে 225 টাকা হচ্ছে আমার আসল টাকা পি। আর আর টি বলছে সেম, তাহলে আর বা টি, আর আর টিটাকে যদি আমরা যে কোনো একটা সংখ্যা ধরে চলো, এক্সই ধরে চলো, এটা এক্স হবে, ওটাও এক্স হবে, নিচেও আমার 100, তাই না। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে 25 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হবে? 25 5 225, সরি 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 25 4 4 8 9, 25 9 225, আর 25 4 হচ্ছে 100। তাহলে এবার যদি এটাকে কোনাকুনি গুণ করি আর এটাকে যদি করি, দেখো এক্স এক্স আছে, এক্স এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হবে? 4 4 16 উপরে গুণ হবে আর নিচে কত হবে? 9, তাই তো। তাহলে এক্স স্কোয়ার থাকলে এদিকে গেলে এটা কি হবে? রুট হয়ে যাবে, তাহলে 16/9। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কত হবে? 4/3। 16কে রুট করলে কত হয়? 4 4 16 আর 3 3 9, তাহলে 4/3। এটাকে যদি আমি একটু ভাঙি তাহলে কত হবে? 3 1 3 আর 1 পড়ে থাকবে, তাহলে 1/3, তার মানে 1 পূর্ণ 1/3। এটা হচ্ছে তোমার সেই বছর বা পার্সেন্টেজ, যেটাই বলো সেটাই উত্তর হবে। সময় যেতে দিয়ে তাহলে 1 পূর্ণ 1/3 বছর। তাহলে এবার দেখো অপশানে তোমার দেখে ঘাবড়ে গেছো, স্যার কোথায় অপশান তো নেই, 11/3 আছে, তাহলে এটা 11/3 নয়, এটা তোমার হচ্ছে 1 পূর্ণ, এটা তোমার 1 পূর্ণ 1/3 দেওয়া আছে, আর এটা ছিল 1 পূর্ণ 1/7, ঠিক আছে। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা করে নিও। তাহলে উত্তর কোনটা হবে? অপশান বি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 56 নম্বর কোশ্চেনটা, তোমাদের সিলেবাসে অ্যাভারেজ রয়েছে, তাহলে অ্যাভারেজ থেকে দেখো কোশ্চেন দেওয়া আছে। কি বলছে? বলছে এ বি সি এর গড় ওজন হলো 45, মানে 3 জন ব্যক্তি আছে এ বি সি, তাহলে গড় ওজন দেওয়া আছে 45। দেখো গড়ের অঙ্ক করতে গেলে সবসময় তুমি টোটালটা সবসময় সমষ্টিটা বার করবে। তাহলে 3 জনের গড় বয়স দেওয়া আছে 45, তাহলে টোটালটা কত? তাহলে সবার যদি 45 করে গড়ে হয় তাহলে টোটালটা কত হবে সেটা বার করলে উত্তর হয়ে যাবে, তাই তো। 3 4 12, 3 5 15, 12 আর 15 যোগ করলে তোমার কত হচ্ছে? 135, তাই তো, তাই তো।
তাহলে 135। আচ্ছা, এবার কি বলছে, এ আর বি, ওদের মধ্যে এ আর বি একজন আছে, যে আছে তাদের গড় বয়স হচ্ছে 40, তার মানে দুজনের কথা বলছে। তাহলে দুজনের গড় বয়স বলছে 40, তাহলে 40 করলে তাহলে টোটাল কত হবে, 80। আর তোমার হচ্ছে সি, বি আর সি এর গড় বয়স বলছে 43, তাহলে ওখানেও দুজন আছে, তাহলে ওখানে দুজনের টোটালটা কত হবে, 6 আর 4 দুগুণে 8, 86, তাই তো। এবার তোমাকে বলেছে বিএডটা কত। দেখো কেন বিএডটা জানতে চাইছে, এটাই হচ্ছে কোশ্চেন, কেন বিএডটা জানতে চাইছে। দেখো প্রথম ক্ষেত্রে যখন তোমাকে বললো যে এ আর বি, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে বি আর সি, তার মানে কে ডবল রয়েছে, বি ডবল রয়েছে, ওই জন্যই তোমাকে বিএডটা জানতে চাইছে। এই টাইপের কোশ্চেন যখন করতে হবে তখন তুমি কি করবে, তখন একটাই হচ্ছে নিয়ম, সেটা কি, সেটা হচ্ছে এই দুটোকে যোগ করে তুমি হচ্ছে এর থেকে বিয়োগ করে দেবে। মানে কি, তুমি 80 প্লাস 86 যোগ করে মাইনাস 135। ওকে, দেখো তাহলে যোগ যদি করি তাহলে তোমার কত হবে, 8 দুগুণে 16, তার মানে হচ্ছে তোমার 60 66, আর এদিকে তোমার হচ্ছে 135, তাই তো। তাহলে বাদ দিলে কত হবে, 6 5 6 1 দিতে অপশান নেই তো নাকি। আচ্ছা, বিয়োগটা করে নিলে অসুবিধা নেই। তাহলে 35 থেকে 5 মানে হচ্ছে তোমার 5-এর পর থেকে 6 1 দিতে হয়, তাহলে 1, 13 14 15 16, 31 হচ্ছে কি করে। ও আচ্ছা, সরি, আমি এইখানে অপশন দেখছিলাম, সরি সরি সরি, 31ই তো হবে। চলো, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। সরি, একটু ভুল করে আমি খেয়াল করতে পারিনি। চলো, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আমি এই অপশানগুলো দেখছিলাম, তাই ভাবছি কোথায় গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, 57টা, হ্যাঁ। দেখো বলছে একটি বই 48 টাকায় বিক্রি করে বিক্রেতার 20% ক্ষতি হয়, বইটি 20% লাভে বিক্রি করতে গেলে কত বিক্রি করতে হবে। তো সেম অঙ্ক, আগে একটা অঙ্ক এরকম আবার করলাম আমরা, তো সেমভাবে করি। কি বলছে, সে 20% ক্ষতিতে বিক্রি করে, তার মানে সে কত টাকায় বিক্রি করেছিল, 80 টাকায় বিক্রি করেছিল। 100 টাকায় 80 টাকায় বিক্রি করে 100 টাকায় যদি কিনে আনে, তাহলে 80 টাকায় বিক্রি করলে তার 20% ক্ষতি হয়েছে। তাহলে এখন বিক্রি করতে কত কত টাকা চাইছে, তাহলে এখন চাইছে 20% লাভে, মানে 120 টাকা, 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করতে চাইছে। তাহলে সে আগে বইটা 48 টাকায় বিক্রি করেছিল, তাহলে এই ভ্যালুটা, এই 80-র ভ্যালুটাই 48, তাহলে তোমাকে এই ভ্যালুটা জানতে চাইছে কত কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে ঐকিক নিয়ম করে দাও, তাহলেই হবে। তাহলে 80 যদি ভ্যালু হয় তোমার 48, তাহলে 1-এর ভ্যালু কত আর 120-র ভ্যালু কত। ওকে, তাহলে 48/80 ইন্টু তোমার হচ্ছে 120, শূন্য শূন্য কেটে দাও, আর 6 আসছে 48, 6 বারং 72। ওকে, তাহলে তোমার 72 অ্যান্সার হবে, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক যাই। 58 নম্বরটা, চলো দেখি। দেখো 58 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির গড় কত। তাহলে 30 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বারের কথা বলছে, যে প্রাইম নাম্বারগুলো আছে সেই প্রাইম নাম্বারগুলোর গড় কত। দেখো এটার তুমি ছোট দেওয়া আছে, তুমি এমনি ভেঙেও করতে পারো। তো 30-এর পর থেকে বলো প্রাইম নাম্বার কি কি আছে। স্যার 31 আছে, ওকে। আচ্ছা, 31-এর পর আর কি আছে, 31 পর 32 হবে না, 33 হবে না, 3×11 33, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, 37, তাই তো। আচ্ছা, এরপর কি আছে, 37-এর পর 38, 39 হবে না, 40 হবে না, 41, 41 হবে, 41-এর পর 42। প্রাইম নাম্বার জানো তো, প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যাগুলো যে যে সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদের হচ্ছে প্রাইম নাম্বার বলে বা মৌলিক সংখ্যা বলে। তাহলে 31, 37, 41, 42 হবে না, 43, 44 হবে না, 45, 46, 47, 47, 48, 49 হবে না, 49, 7 7 কে 49, তাহলে এটাই হচ্ছে আমার সংখ্যা। তাহলে কতগুলো সংখ্যা পেলাম, 1 2 3 4 5, আমাকে গড় বার করতে বলেছে, মানে 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করব। তাহলে এই টোটাল যোগফলটা আমাকে করতে হবে, করে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগটা যদি করি তাহলে কত হবে, দেখো 40 40 80, 80 আর তোমার 90, 90 আর 40-এ তোমার হচ্ছে 130, 130 আর 30-এ 60, 60 আর 30 হচ্ছে তোমার 90, 90 আর তোমার হচ্ছে 7 একে 8 একে 9, মানে হচ্ছে 199।
ওকে, 199/5, 199কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলেই আমার উত্তর চলে আসবে 3 5 15 মানে 39, তাই তো 39.8 সামথিং আসবে, তাই তো। অপশান, হ্যাঁ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এটা ভাগ করে নিও, অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক যাই। দেখো কি বলছে 59 নম্বর অঙ্কটা, 5টি ধনাত্মক সংখ্যার গড় বলছে 213। প্রথম প্রথম দুটি সংখ্যার প্রথম দুটি সংখ্যার গড় দেওয়া আছে এত, এবং শেষ দুটি সংখ্যার আগের অঙ্কটার মতো, এর আগের যে 3 নম্বর না 4 নম্বর অঙ্কটা ছিল ওই অঙ্কটা, সেম অঙ্কটা। তাহলে 5টা ধনাত্মক সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে 5টা ধনাত্মক সংখ্যার গড় যদি 213 হয় তাহলে আমি টোটালটা বার করব। এবং প্রথম দুটি দেওয়া আছে, প্রথম দুটি মানে দুটি সংখ্যার 233.5, তাই তো, এটা বার করব। আর তোমার হচ্ছে শেষ দুটি দেওয়া আছে 271, তাই তো। তাহলে এই দুটোকে বার করে যে যোগ করব, টোটাল যোগফলটা এটার থেকে বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে, তাই তো। তাহলে এটা কত হবে দেখো, 13 দুগুণে 26 আর 5 দুগুণে 10, তাই তো। তার মানে হচ্ছে 5 তেরো 65, তাহলে মানে 1065, আর এই দুটোকে যোগ করবে, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর তোমার হচ্ছে 2 দুগুণে 4, তাই তো। এটা তোমার 67, 467। আর এটা তোমার হচ্ছে 2 1 2, 7 দুগুণে 14 54, তাই তো। তাহলে তাহলে এই দুটোকে যোগ করে তুমি এটা থেকে বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে। এটা তোমাদের হোম হোম টাস্ক থাকলো, বা কমেন্ট সেকশনে তোমরা এর অ্যান্সারটা করো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই, লাস্ট অঙ্ক। আচ্ছা দেখো কি বলেছে, বলছে একটি স্থির নৌকার গতিবেগ, তাই তো, একটা স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিমি। তাহলে আমরা জানি, যদি লিখেই রাখি কোনো অসুবিধা নেই, তাহলে নৌকার গতিবেগ, তাহলে নৌকার যদি আমি গতিবেগটা বা স্পিডটা যদি আমি বলি, তাহলে কত বলেছে আমাকে, ঘন্টায় 7 কিমি মানে হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার বা ঘন্টা, তাই তো। এবং নদীর স্রোতের গতিবেগ, তাহলে স্রোত যেটা তোমাকে বলেছে, স্রোতের যে গতিবেগটা সেটা কত দেওয়া আছে, 3 কিলোমিটার/ঘন্টা, মানে ঘন্টায় 3 কিলোমিটার মানে হচ্ছে 3 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে 20 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। তাহলে প্রতিকূল মানে হচ্ছে আমরা জানি